ভাঙছে কোথাও গিয়ে নদীতে ভাঙন। গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে এই নদীতে ভাঙনের জেরেই 15টা বাড়ি তলিয়ে গেছিল, নদী গর্ভে চলে গেছিল। আজও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে, একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে। সেখানকার মানুষজন বারবার বলেছিলেন যে আর কটা দিন যদি এরকম হয় তাহলে গ্রামের পর গ্রাম ভেসে যেতে পারে। ক্ষতিগ্রস্ত যারা তাদের কথা তো শুনবো, কিন্তু শুভঙ্করের কাছ থেকেও জানবো। শুভঙ্কর, গতকালই আমরা দেখিয়েছিলাম 15টা বাড়ি ভেসে গিয়েছিল এই ভাঙনে। নদী ভাঙন তো জারি রয়েছে, ব্যবস্থা কি কিছু নেওয়া হচ্ছে? এই মানুষগুলো কি করবে এবার, যারা একেবারে বাড়ির মাথার ছাদটুকু তারা পাচ্ছে না? হ্যাঁ, একদমই। দেখো, গতকালই আমরা যেটা জানিয়েছিলাম যে 15টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে এবং বাসিন্দারা আশঙ্কা করছিলেন যে কোনো মুহূর্তে যেভাবে বৃষ্টি হচ্ছে, নদীর জল বাড়ছে, ভাঙনের পাশাপাশি নদীর জল গ্রামে ঢুকে পড়তে পারে। এবং গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে, নদীর জল গ্রামে ঢুকে পড়েছে। শুধু গ্রামে ঢুকে পড়া না, অন্ততপক্ষে 6টি বাড়ি ইতিমধ্যে নদীগর্ভে চলে গিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এই যে ক্ষতিগ্রস্ত বাসিন্দা তাদেরকে নৌকা করে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে শুকনো খাবার আপাতত দেওয়া হচ্ছে। তবে বাসিন্দাদের চিন্তার বিষয় একটাই, এই যে নদী গর্ভে বাড়ি চলে গেল, এবার তারা কোথায় থাকবে সেটা নিয়েই এখন তারা দুশ্চিন্তায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত সাময়িকভাবে তাদেরকে ফ্লাড সেন্টার ও উঁচু জায়গায় রাখা হচ্ছে, পরবর্তীতে তাদের ধাপে ধাপে ব্যবস্থা করা হবে। সোনিয়া, এই এলাকায় প্রচুর বৃষ্টির ফলে কয়েকটি বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গিয়েছে। সেই বাড়ি মোটামুটি সংখ্যা হলো 14-15টার মতো। এ পর্যন্ত কোনো প্রশাসন এই বাড়ির বা নদী ভাঙনের কাছে চলে আসেনি। যেভাবে বাড়িগুলো ভাঙতেছে, 8-9টা বাড়ি নদীগর্ভে চলে গেছে, আবার 7টা বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গেল। 3টা বাড়ি আমরা সবাই মিলে উদ্ধার করে 3টা বাড়ির ঘর টর জিনিসপত্র সব আস্থায় নিয়ে তুললাম। আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সঙ্গে কথা বলছি, জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলছি, ওরা আসবেন এবং এলাকা পরিদর্শন করবেন। সত্যি নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। এই প্রত্যেকটা ছবি দেখে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি। আমরা শামশেরগঞ্জের দিকে নজর রাখবো, সেখানেও কিন্তু গঙ্গা ভাঙন। আর এই গঙ্গা ভাঙন রাতের ঘুম কেড়ে নিয়েছে সেখানকার মানুষজনের। ঘুমাতে পারছেন না তারা, কারণ প্রতি বছরই এই ছবিটাই হয়, জমি বাড়ি তলিয়ে যায়। প্রণবের কাছ থেকে জানবো। প্রণব, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? এটা তো প্রতি বছরের গল্প, প্রতি বছরই কারো না কারো বাড়ি তলিয়ে যায়, জমি চলে যায় ভাঙনে। কি অবস্থা সেখানকার মানুষজনের জন্য, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, গঙ্গার জলস্তর বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু ভাঙন আতঙ্কে ভুগছে শামশেরগঞ্জের একাধিক এলাকা। গত কয়েক বছর ধরে তোমার শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে, বাড়ির থেকে আরম্ভ করে চাষের জমি থেকে মন্দির থেকে মসজিদ থেকে আরম্ভ করে বিস্তীর্ণ এলাকা। এবং প্রতাপগঞ্জ এবং মহেশতলা যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকার মানুষজন এখনও তোমার বাড়ি ঘর না করেই তারা স্কুলের মধ্যে আশ্রয় নিয়ে রয়েছে বা কোথাও চলে গিয়েছে। কিন্তু যে সমস্ত বাড়িগুলো টিকে রয়েছে, যে গঙ্গার জলস্তর বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু আবার আতঙ্কে পড়ছে যে আবার কি শুরু হবে ভাঙন। কারণ গত কয়েক বছর ধরে ভাঙন হওয়ার পর ঠিক কিছুদিন আগে তোমার ভাঙন রোধের কাজ হয়েছে। সেই ভাঙন রোধের কাজ হয়েছে কেবলমাত্র বালির বস্তা দিয়ে। সেই বালির বস্তা যেগুলো ফেলা হয়েছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তার ফলে কিন্তু আবার ভাঙন শুরু হয়ে যাবে বলেই কিন্তু আশঙ্কা করছে এলাকার মানুষজন। এবং তাদের দাবি যে স্থায়ীভাবে যে ভাঙন রোধের কাজ, সেই কাজ কিন্তু কোনোভাবেই হলো না। আবার বর্ষা চলে এলো, যেভাবে জলস্তর বেড়েছে, কিছুদিনের মধ্যে কিন্তু আবার ভাঙন শুরু হবে। স্থায়ী সমাধান হোক এমনটাই দাবি করছেন নদী পাড়ের বাসিন্দারা। বেশ, আজকে ধুলিয়ান যাওয়ার রাস্তা একমাত্র রাস্তা এটা, আর পাশে যে রাস্তা আছে কাঁকুড়িয়া দিয়ে, ওখান দিয়ে গেলে প্রায় 3 কিলোমিটার রাস্তা পের করে আপনার যেতে হয় ধুলিয়ান হসপিটাল, অনুপনগর। তো এই রাস্তা দিয়ে অনেকেই আসছে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে এখান দিয়ে ঘুরে যেতে হচ্ছে। মাঝে মাঝে টোটো উল্টে যায়, বাইক উল্টে যায়, এরকম ঘন ঘন হচ্ছে। তো আমরা চাই যে স্থায়ী সমাধান হোক। এখানে গার্ডওয়াল দিয়ে যদি রাস্তাটা করতো তাহলে মানুষের যাতায়াতের খুব সুবিধা হতো। এই যে বালুর বোড়া ফেলেছে এখানে করে, এখানে বালুর বোড়া থাকবে, এখানে পাথর দিয়ে বাম্পার করে বাঁধতে হবে, তাহলে তো সব টোটো ফোটোওয়ালা বা মোটর সাইকেল বা ছোটো মোটো গাড়িগালা চলে যাবে এখান দিয়ে। হ্যাঁ, একদম ভেঙে গেছে তো, দেখতে তো পাচ্ছেন সব। এখান দিয়ে ধুলিয়ান যাওয়া হবে, সিধাই রাস্তা একদম ধুলিয়ান ডাকবাংলা, আপনার সব জায়গায় যাওয়া হবে। সে তো বুঝতে পারছেন আপনারা, আতঙ্ক তো একদম সব বাড়ি ঘর।
শীত গ্রীষ্ম বর্ষা জলের সমস্যা বড় সমস্যা, আর খাওয়ার জলের সমস্যা যদি হয় তাহলে তো আর তা বলার অপেক্ষা রাখে না। আর এই খাওয়ার জলের সমস্যায় হাসনাবাদের ছবি দেখাবো, যেখানে বিরক্ত হয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে মহিলারা এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কেন, কতদিন ধরে এই খাবার জলের সমস্যা, কি কারণে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে, কেন খাওয়ার জল তারা পাচ্ছেন না, অনুপমের কাছ থেকে জানতে চাইবো। অনুপম, কত দিনের সমস্যা এটা, কেন এই পরিস্থিতি, সুরাহা কবে মিলবে? হ্যাঁ দেখো সোনিয়া, এটা হচ্ছে হিঙ্গলগঞ্জের কুমিরবাড়ির ঘটনা। এখানে বহুদিন ধরে এখানে পানীয় জলের সমস্যা। এখানকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও, স্থানীয় বিধায়ককে বহুবার জানিয়ে কোনো সুরাহা হয়নি। এখানকার মানুষের এখানকার যে নদী, সেই নদী পার হয়ে প্রায় 1 কিলোমিটার যে তারপরে দিনে তাদের প্রতিদিন একবার থেকে দুবার করে জল আনতে হয় গ্রামের মানুষের। এবং এটা কিন্তু 1 বছর না, কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগছে এলাকার মানুষ। আজকে এতদিন ধরে কোনো সুরাহা না পেয়ে আজ তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং তারপরেই এলাকার মহিলারা একত্রিত হয়ে আজকে বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি, অবিলম্বে এই জলের সমস্যার সমাধান করতে হবে এবং এই যে শীত গ্রীষ্ম বর্ষায় যে তাদের নদী পার হয়ে জল আনতে হয়, এই সমস্যা অবিলম্বে সমাধান করতে হবে। যদিও আমরা এই বিক্ষোভের পরে আমরা স্থানীয় পঞ্চায়েতের সমাধান হয় সে কথাই বলছেন এলাকাবাসী, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও পাচ্ছেন তারা। বেশ, আজকে 5-6 বছর ধরে আজকে জল পাচ্ছি না। আমরা সায়রাপাড় থেকে আমরা জল নিয়ে আসি, এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে আমাদের জল আনতে হয়। আমাদের এই নদীর জলে আমাদের এখান তো ভেঙে গিয়ে জল ঢুকে গেছে, সেই নোনা জলে আমাদের চান করতে হয়। কোন রকম আমরা খাওয়ার জলটা কোন রকম এই কষ্ট করে আমাদের নিয়ে আসতে হয়। আমাদের কল নেই, ট্যাব আছে, জল নেই। আমরা এই নোনা জলে আমাদের ডুবতে হচ্ছে, নোনা জল ব্যবহার করতে হচ্ছে। আমাদের নদীর ওই পার থেকে জল আনতে হয়। জল নিয়ে সমস্যা হচ্ছে, আপনাদের কাছে শুনলাম, মানে তাড়াতাড়ি এটা সমাধান হয় তার ব্যবস্থা করুন। কৃষ্ণনগর মায়াপুর রাজ্য সড়ক অবরোধ করে দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ অল্প বৃষ্টি হচ্ছে আর সেই অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। এই অল্প বৃষ্টিতেই যদি জল জমে যায় তাহলে এখনো গোটা বর্ষাকালে কি হবে সেখানকার মানুষজন বুঝে উঠতে পারছেন না এবং সেই কারণেই সমাধানের দাবি জানাচ্ছেন তারা, তাই বিক্ষোভ দেখাচ্ছেন। সমীরের কাছ থেকে জানবো, সমীর, এখনো কি বিক্ষোভ চলছে, কি জানানো হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে? দেখো শুনে প্রায় ঘন্টাখানেক ধরে বিক্ষোভ চলে, কিন্তু পরবর্তীকালে মায়াপুর ধুবুলিয়া থানার পুলিশ তারা মায়াপুরে যাচ্ছিল এবং তারপরে যেহেতু বিক্ষোভের মুখে পড়ে, সেই সময় কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে এবং হটিয়ে দেয়। তবে সঙ্গে যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। সেখানে কৃষ্ণনগর যে মায়াপুর রাজ্য সড়ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সড়ক। সেখানে মায়াপুর তীর্থনগরী এবং সেখানে প্রচুর ভক্ত প্রতিদিন যাতায়াত করে এবং এর ফলে রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে সেই রাস্তাটি চৌগাছা মোড় এলাকায় নিত্য জল জমে থাকে এবং একটু বৃষ্টি হলে কিন্তু এক হাতে জল জমে রাস্তা জমে থাকে। এর ফলে পথচারীদের যেমন যেতে অসুবিধা হয় এবং প্রচুর যানবাহন যাতায়াত করে, ফলে সেই জল কিন্তু আশেপাশে বাড়িতেও ঢুকে যায় এবং মানুষ যারা যাতায়াত করে তারা ভিড়ে যায়। এবং এই বিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, বারংবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। কিন্তু বাধ্য হয়ে আজ সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পরবর্তীকালে আর এবার নজর রাখবো সরকারি জমি জলাশয় আবার ভরাটের চেষ্টার অভিযোগ উঠে আসছে। বারবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এ ধরনের কোনো ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্স, কিচ্ছু মানা হবে না, কোনো দুর্নীতি মানা হবে না। আপনাদের দেখাবো সেই ছবি যেখানে জলাশয় ভরাট হচ্ছে এবং যে অভিযোগ উঠে আসছে জানানোর চেষ্টা করব ধূপগুড়িতে কেন সরকারি জলাশয় ভরাট করা হচ্ছে, কেন দখল করা হচ্ছে, আরো বিস্তারিত রকি আমাদের জানাবে। রকি, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, দিকে দিকে অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে এই ঘটনা কেন, কতদিন ধরে, কি কারণ? দেখো সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী যেখানে হুঁশিয়ারি দিয়েছে সরকারি জলাভূমি, সরকারি জায়গা কোনো মতেই কিন্তু দখল করা যাবে না। ইতিমধ্যেই কিন্তু দখল মুক্ত করতে শুরু করেছে প্রশাসন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তার কাজও শুরু হয়েছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি ধূপগুড়ি শহরে দেখা গিয়েছে। ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি এশিয়ান হাইওয়ে যে 48 রয়েছে, 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় 16 নম্বর ওয়ার্ডে কিন্তু জলাভূমি দখল করা হয়েছে। রীতিমতো কংক্রিটের পিলার গেড়ে নিয়ে টিনের বেড়া দিয়ে সেই জলাভূমি ভরাট করা হয়েছে বলে অভিযোগ। আর অভিযোগের তীর কিন্তু সম্পূর্ণই 15 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের এক্স কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে। রীতিমতো কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কারা এই কাজ করছে, কেন দখল করলো টিনের জায়গা দিয়ে, কেন, কি কারণ, কারা করছে?
দেখো সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের যে এক্স কাউন্সিলর রয়েছে তৃণমূলের, তিনি এই জায়গা দখল করেছেন বলে অভিযোগ। রীতিমতো পিলার গেড়ে নিয়ে তার মধ্যে টিনের বেড়া দিয়ে কিন্তু সেই জায়গা দখল করা হয়েছে, এবং এমনকি দেখানোর চেষ্টা করবো আমার পেছনে যে জায়গাটি রয়েছে, হিউম পাইপ পর্যন্ত ফেলা হয়েছে, এবং হিউম পাইপ ফেলানোর ফলে কিন্তু এই জায়গায় আবর্জনা ফেলা শুরু হয়েছে যাতে সেটাকে ভরাট করে দেওয়া যায়। বারবার কিন্তু আমরা তুলে ধরেছি এই ছবি যে ধূপগুড়ি শহরের বুকে বিভিন্ন জায়গায় জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, জমি মাফিয়াদের দৌরাত্ম্য। এবার কিন্তু নজরে আসলো যে তৃণমূলের নেতা এক্স কাউন্সিলর তিনি কিন্তু এই কাজ করছেন। প্রশাসন কেন নজর দিচ্ছেন না প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা। রকি, একটু দর্শকদের শোনাবো এই প্রাক্তন কাউন্সিলর অভিযুক্ত যিনি, তিনি ঠিক কি বলছেন শুনুন। ওই জায়গাটা বেড়া আগেও ছিল, রাস্তাটা যখন সম্প্রসারণ হয় তখন ওই বেড়াটা সরিয়ে নেওয়া হয়। বেড়া আমি দিয়েছি, উদ্দেশ্যটা দখল করা না, অন্য কেউ যদি দখল করে সেটাকে মানে সেফগার্ড দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। ওই গোডাউনের পাশের ওই অপোজিটের জলটাকে নিষ্কাশন করার জন্যই সম্ভবত ওখানে ওই। আর এই বিষয়ে পুরসভা কি বলছে শোনাবো। তো কি ঘটনা এখন পরিস্থিতি না দেখলে তো আর বোঝা যাবে না, এবং প্রশাসনিক ভাবে ওটা দেখতে হবে যে ওটা সরকারি জায়গা কিনা বা কোনো পাবলিকের জায়গা কিনা। যদি সরকারি জায়গা হয় অবশ্যই তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। সেইখানে যদি কেউ নেতা হোক যেই পার্টি করুক না কেন, সেখানে যদি কেউ এরকম করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক মতন ব্যবস্থা নেবে। আর এবার দেখাবো একটা ছবি, দেখুন ঝুঁকির যাতায়াত, একেবারে 8 থেকে 80 যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। পুরুলিয়ার এই ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই ছবিটা দেখে যে কেউ আটকে উঠবে, কারণ ঝুঁকির যাতায়াত যখনই হয়ে যায় তখন সেখানে দুর্ঘটনা ঘটার প্রবণতা সব থেকে বেশি থাকে। পুরুলিয়ার যমুনা জোরের ওপরে সেতুতে ফাটল ধরেছে, খানাখন্দে ভরা সেতুর রাস্তা। ইন্দ্রজিতের কাছ থেকে জানতে চাইবো, ইন্দ্রজিৎ, এই পরিস্থিতি কতদিন ধরে, সুরাহা কবে পাওয়া যাবে, কবে ঠিক হবে? দেখো সোনিয়া, একেবারেই পুরুলিয়া 2 নম্বর ব্লকের যে সেতুটির কথা আমরা তুলে ধরেছি একেবারেই জরাজীর্ণ অবস্থা, এবং যারা পারাপার করছে, প্রায় হাজার হাজার মানুষ পারাপার করছে, তারা একেবারেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। আমরা এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। স্থানীয় প্রশাসন বিষয়টি জানিয়েছে একেবারেই জেলা পরিষদকে, তার কারণ তাদের কাছে যথেষ্ট ফান্ড নেই। এই সেতুটি একেবারেই সংস্কার করাতে যে টাকা খরচা হবে সেই ফান্ড স্থানীয় প্রশাসনের কাছে নেই। ফলে জেলা পরিষদ কবে সেই টাকা দেবে তারপরে এই সেতুটি সংস্কার হবে। ফলে স্বাভাবিকভাবেই এখনো যে এই সেতুটি সংস্কার কবে হবে সেই সঠিক উত্তর কিন্তু প্রশাসনের কাছে নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, এবং পারাপার করতে হবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বেশ, ব্রিজের অবস্থা খারাপ আছে, ওটাকে যদি নতুন করে করা যায় তা ভালো হয়। তো আমরা ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওটাকে একটা ভিজিট করে এস্টিমেট করে একটা এনকোয়ারি রিপোর্ট জেলাতে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছে। আশা করি জেলা পরিষদে যদি টেক আপ করে ভালো হয়। এমনি টাকার পরিমাণটা অনেকটাই বেশি আছে, সুতরাং সম্পূর্ণভাবে ব্লক বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এটা সম্ভব হবে না। তো আমরা জেলা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করেছি যাতে এটা টেক আপ করা হয়। টেক আপ করলে আশা করি এই ব্রিজটা হবে।